ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। শুরুতেই জানিয়ে দেব মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। আজ 26শে মার্চ, মহান স্বাধীনতা দিবস। 71 সালের 25শে মার্চের ভয়াল গণহত্যার রাত পেরিয়ে আজকের এই দিনে প্রথম প্রহরে বাঙালি জেগে উঠেছিল নিজের অধিকার, নিজের পরিচয় আর নিজের স্বাধীনতার দাবিতে। মানব ইতিহাসে পাক বাহিনী দ্বারা সংগঠিত এক জঘন্য কাপুরুষোচিত হত্যাযজ্ঞ শুরুর পর 26 মার্চে প্রভাতী হয়ে ওঠে এক দীর্ঘ মুক্তি সংগ্রামের সূচনা, যার পথ ধরে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধে 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে রচিত হয় স্বপ্নের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এরপর পেরিয়ে গেছে 55 বছর, তবুও নাকি এখনও সেই স্বপ্নের স্বাধীনতাই অধরাই রয়ে গেছে। রাজনৈতিক বিশ্লেষক ও মুক্তিযোদ্ধারা বলছেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের পাশাপাশি গণতন্ত্রের কথা বলে মুক্তিযুদ্ধ সংগঠিত হলেও বাংলাদেশ জন্মের পর সেই গণতন্ত্র পরিণত হয়েছিল ভোট ডাকাতি, বিরোধী দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয়া এবং একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে। তবে এত কিছুর পরও 17 বছর পর গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসায় এখন আর হতাশ হতে চান না তারা। তাদের মতে, ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পর 12 ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু, রক্তপাতহীন নির্বাচন হয়েছে। এখন সবাই একটু আন্তরিক হয়ে আরো বেশি সচেতন ও সংগঠিত হতে পারলেই 71-এ সেই কাঙ্ক্ষিত বিজয় অর্জন সম্ভব। যুগের পর যুগ শুধু সরকার পরিবর্তন হলেও এবার মানুষের ভাগ্যের পরিবর্তন দেখার অপেক্ষায় তারা। নবগঠিত বিএনপি সরকার সেই পথে কতটা এগুচ্ছে? সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের আকাঙ্ক্ষা শেষ হবে কবে? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক এবং সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। মুজাহিদুল ইসলাম সেলিম, স্বাধীনতা শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই। যুদ্ধ করেছেন এবং সেই যে আসলে 26শে মার্চের দিনটি, অর্থাৎ আমরা যে কথাটি বলছিলাম, ভয়াল যে কালরাত পেরিয়ে আমরা আজকের এই দিনটিতে দাঁড়িয়ে আছি এবং যেই দিনটির দ্বারা আসলে আমাদের এই বাংলাদেশের সূত্রপাত হয়েছে, সেই বাংলাদেশে এখন কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ। আমাদের স্বাধীনতা দিবস, এর আগে অনেকগুলো বছর আমরা পার হয়ে এলাম এই যুদ্ধে, এবং আমাদের মুক্তিযুদ্ধের সামগ্রিক প্রক্রিয়ায় যে অগণিত মানুষ শহীদ হয়েছে, সেটা শুধু 30 লক্ষ মানুষ না। কেন, মুক্তিযুদ্ধ খালি 9 মাসের মিলিটারি অপারেশন ছিল না, এটা ছিল প্রকৃতভাবে একটা রাজনৈতিক ধারাবাহিক আন্দোলনের একটা শীর্ষ অধ্যায়। এবং এই কথাও আমাদের মনে রাখতে হবে যে এটা কোনো বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ছিল না, যে পাকিস্তানকে বিচ্ছিন্ন করে 2 টুকরা করে একটা পূর্ব অংশের পাকিস্তান আর একটা পশ্চিম অংশের পাকিস্তান। এটা ছিল জাতীয় মুক্তি সংগ্রামের একটা ফসল। এবং জাতীয় মুক্তি বলতে আমরা এটাই বুঝি যে যেখানে বিদেশি আধিপত্যের হাত থেকে মুক্ত হয়ে প্রত্যেকটা জাতি নিজের ভাগ্য নিজের নির্ধারণ করার সুযোগ পাবে। পাকিস্তান কিন্তু আমাদেরকে সেই ব্যবস্থার বদলে এমন একটা ব্যবস্থাতে আটকে ফেলেছিল যেখানে আমাদের ভাষার উপরে, আমাদের জাতিগত সত্তার উপরে, আমাদের অর্থনীতি, প্রধানত বাংলার অর্থনীতি নিয়ে তারা পাঞ্জাবে 22 পরিবার গড়ে তুলেছিল। এই যে সামগ্রিক অন্যায়, বেইনসাফ, তার কবর রচনা করে পাল্টা ধরনের সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদার ভিত্তিতে আমরা একটা রাষ্ট্র গঠন করব, এই প্রতিশ্রুতি নিয়েই কিন্তু আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। কিন্তু কথাটা হচ্ছে, অনেকেই বলেন যে কোথায় এত বছর হয়ে গেল, কিছুই তো পেলাম না, কোথায় আমাদের সেই স্বপ্ন পূরণ? গণতন্ত্র নাই, ভোটাধিকার হরণ করা হচ্ছে, বারবার সমাজের ভেতরে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, মানুষের মানে বৈষম্য বেড়ে চলেছে, শোষণ বেড়ে চলছে। আরও ভয়ঙ্কর ব্যাপার, আমি আজকের দিনে আমার গা শিরশির করে ওঠে। আমরা পিন্ডির হাত থেকে স্বাধীন হয়েছি নতুন করে দিল্লির বা ওয়াশিংটনের গোলাম হওয়ার জন্য না। আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি যেটা করা হলো এবং ক্ষমতা ছাড়ার নির্বাচনের 4 দিন আগে, এমনকি এমার্জেন্সি, যে যাওয়ার আগে এটা করতে হবে, জনগণের ভেতর থেকে প্রশ্ন, এটা কি তাহলে বিশেষ কোনো অ্যাসাইনমেন্ট ছিল তার, বা হিডেন কোনো এজেন্ডা ছিল? আজকে এটা পরিষ্কার করে এই দিনে আবার নতুন করে আমি সাবধান করে দিচ্ছি এবং জনগণকে আহ্বান জানাচ্ছি, কিছুতেই আমেরিকার গোলামির চুক্তি আমরা স্বাক্ষর হতে দেব না, এবং এটার বিরুদ্ধে প্রয়োজনে যা হয় আমরা করব। কিন্তু স্বপ্ন তো খালি এই জায়গায় না, স্বপ্ন হলো মানুষের ইহলৌকিক জীবনের
ছোটোখাটো সমস্যাগুলোর সে সমাধান চেয়েছে। কবি লিখেছেন, ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চায় শুধু ভাত একটু নুন। আমি স্বরাজ পেলাম, স্বাধীনতা পেলাম, আমি নুন ভাত তার বাঁচার অধিকারগুলো যদি না দিতে পারি, মানুষ স্বাভাবিকভাবে মনে করবে যে আমাদের তো এই সব সমস্যার সমাধানের কোনো গণতান্ত্রিক পথ যেহেতু নাই, তখন তারা কিন্তু, আমি চাই আর না চাই, তারা অদৃষ্টবাদের প্রতি তারা আকর্ষিত হবে। এবং এইটার সুযোগ নিয়েই কিন্তু স্বাধীনতা বিরোধী শক্তি তারা, আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমাদেরকে এগুলো আমাদের প্রশিক্ষণের ভেতরে এটা ছিল। সব সময় যুদ্ধে একটা জেতার জন্য লক্ষ্য নিয়ে একটা কৌশল করতে হয়, আবার আরেকটা হলো কন্টিনজেন্সি প্ল্যান, যেটাকে বলে যদি হেরে যাই তাহলে কি করব। 16ই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করেছিলাম, সেই দিনই কিন্তু পরাজিত পাকিস্তানিরা কন্টিনজেন্সি প্ল্যান চালু করেছিল। এবং সেই প্ল্যান প্রতিহত করার জন্য যেই দক্ষ এবং অভিজ্ঞ নেতৃত্ব থাকা প্রয়োজন, গোড়ার দিন থেকেই সেই নেতৃত্ব আমরা অভাব দেখেছি, যার ফলে বাই ডিফল্ট আমি বললাম আমাদের ত্রুটি এবং এর জন্য আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্বাধীনতার উপরে হামলা চালানোর মতো এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু সেই সময়টাতে নিঃসন্দেহে একটি স্বপ্ন নিয়ে আপনারা মুক্তিযুদ্ধ করেছেন। মফিদুল হক, একটু আপনার কাছে আসে। 1971 সালে স্বাধীনতার পরবর্তী সময়টাতে রাজনৈতিক প্রক্রিয়া তো পুরো বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশের মানুষের কাছে একটা কথা দিয়েছিল। তারা বলেছিল যে বাংলাদেশ শোষণমুক্ত সমাজ হবে, বাংলাদেশ অর্থনৈতিক পরিমণ্ডলের সমতাভিত্তিক উন্নয়নের দিকে এগিয়ে যাবে। সেই সমতাভিত্তিক বাংলাদেশটা কি আসলে আমরা পাচ্ছি কিনা এখন? যদি এই 55 বছরের যাত্রাটা আমরা দেখি, তাহলে একটা বিষয় কিন্তু এখানেও একটু স্মরণে রাখা দরকার, যে বাংলাদেশের কিন্তু শত সমস্যা সত্ত্বেও বাংলাদেশের কিন্তু একটা অগ্রগতি আছে। যে অগ্রগতিটা এদেশের মানুষ তার মুক্তিযুদ্ধের শক্তিটা নিয়েই কিন্তু অনেকভাবে করেছে। আপনি যদি 47 সালে দেখেন যে ভারত বিভক্ত হয়ে পাকিস্তান এবং ভারত জন্ম নিল, পাকিস্তান কিন্তু এই ভারত বিভক্তির সঙ্গে যে বাউন্ডারি কমিশন হয়েছিল এবং কেন্দ্রীয় সম্পদের সে কতটুকু পাবে, সেটা কিন্তু সে অনেকভাবে একটা বিশাল সম্পদ সে দিল্লি থেকে সে পেয়েছে, এবং সমস্ত মন্ত্রণালয় এরকম ভাগাভাগি হয়েছে, কোন অংশ পাকিস্তানে যাবে, কোন অংশ ভারতে থাকবে। আমরা কি পেয়েছিলাম 1971 সালের 16ই ডিসেম্বর? আপনি যদি তাকিয়ে দেখেন, যেটা মুজাহিদুল ইসলাম সেলিম বলছিল, এটা কিন্তু আসলে একটা ঔপনিবেশিক শাসন ছিল, যেটা আমরা অনেক সময় অত মানে নজরে নিই না, যে আমরা একই রাষ্ট্রে ছিলাম, তাহলে উপনিবেশ হলো কী করে? উপনিবেশ তো বাইরে থেকে আসে, কিন্তু এই উপনিবেশটাও কিন্তু বাইরে থেকে এসছে, 1200 মাইল দূরে থেকে এসছে। এবং সমস্ত কিছু কিন্তু তারা আমাদের অস্বীকার করেছে, যে ভাষার উপরে যে অস্বীকৃতি, তারপরে আরও নানাভাবে সংস্কৃতির উপরে অস্বীকৃতি, এবং অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক শোষণ। আরেকটা হচ্ছে যে পুরো শোষণ কাঠামো যেটা হয়, যে সেনাবাহিনী, ঔপনিবেশিক সেনাবাহিনী কি হয়, বিদেশিদের দ্বারা গঠিত। আমাদের সেনাবাহিনীও ছিল যে পাকিস্তানের সেনাবাহিনী, আমাদের বলছি না, যে 95% হচ্ছে পাঞ্জাবি এবং ওই অঞ্চলের মানুষদের দিয়ে গঠিত। এখানে যদি দেখেন সচিবরা কারা ছিল বা ছিল, আপনি শুরুতে দেখবেন যে 48-এর পরে থেকে এটা প্রায় সর্বাংশে ওরাই এখানে। চিফ সেক্রেটারিও ছিল কিন্তু উর্দুভাষী এখানে, এই পূর্ব বাংলায়। সেই জায়গা থেকে আমরা যে লড়াই করেছি, লড়াই করে যখন বিজয় অর্জন করেছি, পার্টিশনের যদি 47-এর কথা ভাবেন, যে সম্পদের অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি সে পেয়েছে, সে আমাদের ফরেন কারেন্সি রিজার্ভ কত ছিল এটা আমরা অনেক সময় খেয়াল করি না। 16 ডিসেম্বরে যখন ওরা সারেন্ডার করছে, তখন কিন্তু মতিঝিলে তখন ছিল স্টেট ব্যাংক অফ পাকিস্তানের, মানে ইস্ট পাকিস্তান ব্রাঞ্চ, সেখান থেকে ধোঁয়া উঠছিল। তারা ভলটা পুড়িয়ে দিয়েছিল। ভলটি কিন্তু গোল্ড ছিল না, কিন্তু ডলার ছিল। এবং ওই পোড়া ছাইয়ের মধ্যে ফরাসুদ্দিন আহমেদ বলেন যে $19 না কত পাওয়া গিয়েছিল। এটা হচ্ছে আমার ফরেন কারেন্সি রিজার্ভ বাংলাদেশের, যেটা নিয়ে বাংলাদেশ যাত্রা শুরু করলো। সমস্ত কিছু বিধ্বস্ত, 1 কোটি মানুষ দেশান্তরী হয়েছে, তারা ফিরে আসবে। এই সব কিছু কিন্তু বাংলাদেশ মোকাবেলা করলো। মোকাবেলা করে বাংলাদেশ তার অনেক রকম দুর্গতি ছিল। তখন কিন্তু আমাদের দেশে আমরা পত্রিকায় ছাপা হতো যে এই যে এখন যেমন ছাপা হচ্ছে না তেলের জাহাজ আসছে কিনা, তখন ছাপা হতো যে গমের জাহাজ আসছে কিনা। PL 480-তে আমার প্রায় মানে 20 লক্ষ টনের মতো আমার খাদ্য ঘাটতি ছিল। এটা আমার আমেরিকার খয়রাতি সাহায্যের মতো বলতো ওরা, কিন্তু আসলে এটা খয়রাতি না, ওরা এটা আরেকভাবে নিয়ে নিত। কিন্তু এটা ছিল পাবলিক ল 480-তে তারা এই গম পাঠাচ্ছে। এই গমের জাহাজ কবে চট্টগ্রাম ভিড়ছে, এটা পত্রিকার প্রথম পৃষ্ঠায় ছাপা হতো, কারণ ওটার উপরে আমার দেশের অনেক মানুষের মানে অন্যের সংস্থানও নির্ভর করত। সেই দেশ কিন্তু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেল।
জনসংখ্যা দ্বিগুণ হলো, বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণ কারা করলো? এই বাঙালিরাই এই নিশ্চয়ই। বাঙালিরাই করলো, আমার কৃষকরা করলো, তার সঙ্গে আমার যারা এগ্রিকালচার, যাদেরকে এক্সটেনশন ওয়ার্কার বলা হয়, আমার যারা কৃষি গ্র্যাজুয়েট, যারা নতুন প্রযুক্তির অনেক কিছু নিয়ে এসে, তো আমি কিন্তু অনেক কিছু দেখি। আমি 55 বছর যখন তাকাই, আপনি পাকিস্তানের দিকে তাকান, বাংলাদেশের দিকে তাকান, একটা ব্যর্থ রাষ্ট্র, এবং তারা যেই হানাহানিটার জন্ম দিয়েছিল, সেটা তো তারা জন্ম দিল ধর্মের নামে এবং চরম অধর্মাচার করলো। আর সেখানে আজকে কিন্তু তারা তাদেরকেই মারছে, মুসলমানকে মারছে, শিয়া সুন্নিকে মারছে, সুন্নি শিয়াকে মারছে, আর মসজিদে গিয়ে মারছে। অনেকগুলো তো বড় বড় নৃশংস ঘটনা ঘটেছে। আর মাঝে মুফতি হক, হয়তো আমরা তাদের তুলনায় ভালো আছি, কিন্তু আসলে আমাদের যে জায়গা থেকে যাবার কথা ছিল 55 বছর এসে দাঁড়িয়ে, সেটাই আমি বলছি, আপনি তো দুটো মিলিয়ে দেখবেন। সেইখানে কিন্তু আমার একটা রাজনৈতিক ব্যর্থতাটা খুব বড়। আরেকটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের মূল্যবোধটা আমরা সার্বজনীন করতে পারিনি। আমরা অনেকগুলো মানে এমন বিতর্কে আমরা জড়িয়েছি যেটা কোনো কাম্য ছিল না। মুক্তিযুদ্ধে তো অনেক মানুষের অনেক রকম ভূমিকা, যার যার ভূমিকা সেটা তো স্বীকৃতি দিতে হবে, সেটাকে দলীয় করারও কোনো প্রশ্ন নাই, আর একজনকে বড় করে আরেকজনকে ছোট করারও প্রশ্ন নাই। যে দীর্ঘ আন্দোলন, সেখানে বঙ্গবন্ধুর যে ভূমিকা, যে একটা শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে গণতান্ত্রিকভাবে কিন্তু তিনি দেশটাকে এই জায়গায় নিয়ে গেছেন। 7ই মার্চের ভাষণেও কিন্তু একদিকে তিনি স্বাধীনতার আহ্বান জানাচ্ছেন, আরেকদিকে কিন্তু আলোচনার পথটা খুলে রাখছেন। এটা কিন্তু রাষ্ট্র মানে স্টেটসম্যানের একটা বলা যে দৃষ্টিভঙ্গি, যে শান্তিপূর্ণ সমাধানের পথ খুলে রাখছেন। আবার যখন আক্রমণ শুরু হলো, রাতারাতি কিন্তু আমরা সশস্ত্র মুক্তিযুদ্ধে চলে গেলাম। সেইখানে যারা নেতৃত্ব দিলেন তাদের ভূমিকাটা তো অনেক বড়। নিশ্চয়ই। বঙ্গবন্ধুর ঘোষণা, জিয়াউর রহমানের ঘোষণা, দুটো দুই মাত্রার, কিন্তু দুটো পরস্পরের পরিপূরক, দুটো কিন্তু এক 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 বন্ধনে, কারো অবদানই আমাদের কাছে ছোট এক করে দেখার বন্ধনে কোনো জড়িত। বিন্দুমাত্র সুযোগ নেই। তো আমরা নিজেরা কিন্তু, আমরা যেটা সেলিম বলেছেন, আমিও বলবো যে হোয়াট ওয়েন্ট রং, এই প্রশ্নটা কিন্তু খুব আমাদের এখন কিন্তু ভাবতে এখানে হবে। একটা আপনি যে বলছিলেন না, আসলে যাদের মতন করে যারাই অবদান রেখেছেন, প্রত্যেকেই আসলে আমাদের সেই অবদানটা বিশাল বড় করে দেখতে হবে, ছোট করার আসলে সুযোগ নেই। কিন্তু আমি যদি ইশতিয়াক আজিজ উলফাত আপনার কাছে আসি, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত 5 বার মুক্তিযোদ্ধার সংজ্ঞা পরিবর্তন হয়েছে, এবং সবচেয়ে বড় পরিবর্তনটা 2018 সালে হয়েছে। এরপরে এই অন্তর্বর্তীকালীন সরকার এসে বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সহযোগী বলে আসলে দুটো আলাদা শব্দ টার্ম বের করেছে। এই যে বারবার মুক্তিযোদ্ধার সংজ্ঞা আসলে বদলে যাচ্ছে, ইতিহাস আসলে খানিকটা বদলানোর প্রচেষ্টা থাকে কিনা এর সাথে? থ্যাংক ইউ। আমি আজকে 26শে মার্চ, মহান স্বাধীনতা দিবস, খুশির দিন আমাদের। আমরা একটা স্বাধীন রাষ্ট্রে আমাদের স্বাধীনতা দিবস আমরা উদযাপন করলাম। যদিও গতকাল ছিল গণহত্যা দিবস এবং একটা শোকের দিন, যাই হোক সেটা পার হয়েও আমরা আজকে এসেছি। আমি 71-এ আমাদের সাথে যারা শহীদ হয়েছেন তাদের কথা আজকে স্মরণ করি। আমার বন্ধু রুমি, আমার বন্ধু জুয়েল ক্রিকেটার, বদি ভাই, আজাদ ভাই, এবং এরকম আমার আপন ভাই আশফাকুর সামাদ বীর উত্তম, এবং এরকম হাজার হাজার শহীদ, তাদের কথা আজকে এই দিনে স্মরণ করছি। আরও স্মরণ করছি যারা গণতন্ত্রের জন্য, দেশের জন্য এই গত 55 বছর জীবন দিয়েছে। তার সাথে 24-এর এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা জীবন দিল, এই শহীদ আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, এবং তার সাথে কয়েকশো, এবং যারা আহত হলো, তো তাদের কথাও আজকে স্মরণ করছি। তাদের সাথে আমরা আছি, তাদেরকে আজকে এই দিনের শুভেচ্ছা জানাই। তো আপনার কথাটা, আমরা 23 বছর একটা শোষণের মধ্যে ছিলাম, আমরা একটা অপমানের মধ্যে ছিলাম। পশ্চিম পাকিস্তানিরা কখনোই, আমার দুই বড় ভাই মফিদুল ভাই আর সেলিম ভাই এখানে আছেন আজকে, আমার সাথে হয়তো একমত হবেন নিশ্চয়ই, যে তারা তাদের শোষণ, তাদের বঞ্চনা, এবং তারা যে আমাদেরকে ইনফেরিয়ার মনে করত, এটা 23 বছরে আমরা উপলব্ধি করতে পেরেছিলাম। আমার চেয়ে বেশি, যেহেতু তখন আমার বয়স অনেক কম ছিল, তো আমার বড় ভাইরা ওনারা এটা সম্বন্ধে বলবেন। তো অনেক চড়াই উত্তরায়ের পর যখন আমরা 1970-এ নির্বাচনটা হলো,
প্রত্যেকটা বাঙালি পূর্ব পাকিস্তানের আমরা যারা, তারা কিন্তু আওয়ামী লীগ করি বা না করি, আমরা কিন্তু সেই বাস্কেটে আমরা আমাদের ভোটটা দিয়েছিলাম এবং আমরা জিতেছিলাম। পাকিস্তান এটা স্বীকৃতি দিতে রাজি হলো না, গণতান্ত্রিক ধারা তারা বজায় রাখলো না, উইচ ইভেনচুয়ালি লেড টু 71 আর মুক্তিযুদ্ধ। তো 55 বছর হয়ে গেছে ঠিকই, কিন্তু মুক্তিযুদ্ধকে সেইভাবে আওয়ামী লীগ কোনোদিন গ্রহণ করেনি। এটা একটা বিরাট একটা ভ্রান্ত ধারণা যে আওয়ামী লীগ একলাই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর বাকি সব হচ্ছে রাজাকার, হ্যাঁ, পাকিস্তানের এজেন্ট। একটা রাজনৈতিক পরিবর্তন এবং রাজনৈতিক ধারা অবলম্বন করে 23 বছর পার হয়ে আমরা 71-এ পৌঁছেছিলাম, কিন্তু ওই রাজনৈতিক টেবিলে একটা কম্প্রোমাইজের মধ্যে কিন্তু দেশটা স্বাধীন হয় নাই, স্বাধীন হয়েছিল একটা মুক্তিযুদ্ধের মাধ্যমে। কাজেই আমাদের হয় আমরা শেখ মুজিবুর রহমানকে তারকে নেতৃত্ব দিয়ে যেভাবে আমরা গ্রহণ করলাম এবং 9 মাসই আমরা যুদ্ধ করেছি তাকে সামনে রেখে, আমরা চাইতে পারতাম এখন যেরকম 24-এ এরা সনদ তাদের দিল, পেশ করলো, আমরা মুক্তিযোদ্ধারা কিন্তু 71-এ কোনো কিছু করি নাই, আমাদেরকে ঘরে ফেরত চলে যেতে বলেছে, আমরা ঘরে ফেরত চলে গেছি। কিন্তু এরপরে এই আপনাদের মুক্তিযোদ্ধাদের সংজ্ঞাটাই বারবার বদলাতে হচ্ছে কেন? আসলে এর পেছনের কারণটাই বা কারণটা হচ্ছে আওয়ামী লীগ কোনো সময় মুক্তিযুদ্ধকে তারা অ্যাকচুয়াল যে সম্মানটা রিয়ালিটিতে দেওয়া দরকার ছিল তারা কোনো সময় দেয়নি। প্রথম দিন থেকেই তারা সেটাকে সাইডলাইন করেছে, তাকে কর্নার করেছে এবং মুক্তিযুদ্ধকে এইভাবে আজকে যে প্রশ্নটা আপনি আমাকে করছেন এই জায়গায় এনে ফেলেছে যে এখন পর্যন্ত 55 বছর পরে আমি কি মুক্তিযোদ্ধা না, সেটা যে প্রমাণ করতে হয় আমার, এর চেয়ে অপমানের আর কিচ্ছু নাই। এবং এই নতুন নতুন শব্দ আসলে যুক্ত হচ্ছে, মুক্তিযুদ্ধের সহকারী, সেই সাথে বীর মুক্তিযোদ্ধা, এগুলোই বা এগুলি তো 71, 72, 73, হ্যাঁ, এবং 75-এর আগে এর সমাধান হওয়া উচিত ছিল, কিন্তু সেটা হয়নি। না হওয়াতে অনেক আবর্জনা এই মুক্তিযুদ্ধকে গ্রাস করে ফেলেছে। নিশ্চয়ই এই গ্রাস করা পরিষ্কার করতে গিয়ে, হ্যাঁ, এখন এই সমস্ত জিনিসের এই যে অবলম্বন 55 নিতে বছরের হচ্ছে। বাংলাদেশের ইতিহাস, এখানে একটা বড় সময় আসলে আমরা কাটিয়েছি। রাজনৈতিক যে কাঠামো, সেখানে একনায়কতন্ত্র দেখেছি আমরা, সামরিক জান্তা দেখেছি এবং অগণতান্ত্রিক নানান রকমের ধারার আসলে শিকার হতে হচ্ছে বাংলাদেশকে। সেটি আসলে বাংলাদেশের খানিকটা পিছনে নিয়ে গেছে কিনা, আমি এই প্রশ্ন উত্তর নিব। বিরতির সময় হয়েছে। জি-পেচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরেকবার জি-পেচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। মুজিদুল ইসলাম সেলিম, এই 55 বছর বয়সে বাংলাদেশ রাষ্ট্রটি নানান সময় আসলে আমরা দেখলাম যে রাজনৈতিক কাঠামোতে আমরা দেখেছি একনায়কতন্ত্র, সামরিক জান্তা এবং অন্যান্য নানান রকম অগণতান্ত্রিক ধারার শিকার হতে হচ্ছে আমাদেরকে। এইখান থেকে আসলে বেরিয়ে আসার উপায়টা কি? দেখুন, এটা কারণটা বোঝা প্রয়োজন। কারণটা হলো একটা ঘটনা বা একটা বড় রকম বিপ্লব বা অভ্যুত্থান যারা ঘটায় তারা হলো এটার কারিগর। রবীন্দ্রনাথের একটা কবিতা আছে ছোট, রথযাত্রা মহাধুমধাম, মাটিতে লুটায় ভক্ত করেছে প্রণাম, রথ ভাবে আমি দেব, পদ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। অর্থাৎ জনগণ হলো এটার কারিগর। জনগণকে তুচ্ছ তাচ্ছিল্য করে আমরা এটাকে কতগুলো ব্যক্তির ইমেজ বা তার কর্ম বলে আখ্যায়িত করে কম্পিটিশনে লিপ্ত হই। আচ্ছা, এইটা কেন হয়? এইটা হয় এই কারণে, দেখেন মুক্তিযুদ্ধের ডেফিনিশন বারবার বদলায় কেন? প্রথম থেকেই গোলমাল। মুক্তিযুদ্ধ 3 রকম আমার বিবেচনায়। একটা হলো আউট অফ কনভিকশন, মতাদর্শগতভাবে। 2 নম্বর হলো সার্কামস্ট্যান্সিয়ালি, ঘটনাক্রমে গুলি গেছে এই দিক দিয়ে, আমি পড়ে গেছি ওই দিকে, তো এই দিকে আসার তো উপায় নেই, আমাকে ওই দিকেই থাকতে হয়েছে। আরেকটা হলো কেয়ারফুল কনসিডারেশন, বন্ধুবান্ধব সবার সঙ্গে পরামর্শ, এই রাজাকার হলে লাভ বেশি না মুক্তিযুদ্ধ হলে লাভ বেশি। 16ই ডিসেম্বরের পর 17ই ডিসেম্বর আমি ঢাকায় ঢুকেছি গেরিলা বাহিনী নিয়ে, শহীদ মিনারের শপথ নিয়েছি। হাজার হাজার, আপনার ক্র্যাক প্যাটার্ন ঢাকায় অপারেশন করতো, কতজন ছিল আমরা তো জানি, কিন্তু হাজার হাজার মাথায় পট্টি বেঁধে ফায়ার করছে। আমরা ওদেরকে বলতাম 16 ডিভিশন। এবং তারা নাইদার মতাদর্শগতভাবে নর রিয়েলি ফিজিক্যালি, তারা কিন্তু দ্য বেনিফিট অফ দ্য নাম অফ মুক্তিযোদ্ধা অ্যান্ড দ্য মেজরিটি। এখন প্রশ্ন হলো এইটা থামলো না কেন?
থামলো না এই কারণে যে আমাদের দেশ পরবর্তীকালে মুক্তিযুদ্ধের নির্দেশ ছিল সমাজতন্ত্র অভিমুখীনতা। আমাদের এই দেশকে বুর্জুয়া ব্যবস্থায় বাজার অর্থনীতির ধারায় পরিচালনা করা হলো এবং সেটা অবধারিতভাবে মানুষের ভেতরে কিন্তু ভোগবাদ এবং কমার্শিয়ালাইজেশন, কমোডিটিফিকেশন, সব কিছু কেনাবেচার সামগ্রী। আমাদের এখানে লোকজন আজকাল অবস্থা এরকম দাঁড়িয়েছে, বাংলাদেশের সবচেয়ে লাভজনক ব্যবসা কোনটা? বলে যে এমপিগিরির ব্যবসা আর মন্ত্রীগিরির ব্যবসা। তা আমার বলে হ্যাঁ, এটার সঙ্গে মুক্তিযোদ্ধাগিরির ব্যবসা এইটাকেও খুব একেবারে উড়িয়ে দেওয়া যায় না। সমস্ত কিছু কমোডিটিফিকেশন হয়েই যাবে, কেনা বেচার সামগ্রী পরিণত হবে। আমি একটা এপিসোড বলি, অনেককে আমি আগেও বলেছি। আমি তখন ডাকসুর ভিপি, 72 সাল, বঙ্গবন্ধু ক্যাবিনেট মিটিং থেকে আসলেন, ঢুকে পুরানো গণভবন, সেখানে ঢুকে বললো সেলিম আসো, বিরাট ঘটনা করে আসছে আজকে। এরকম করে পাঞ্জাবি করতে দিতে উনি, শোনো আমাকে তুমি করে বলতো সবসময়, আমি ওনাকে সবসময় মুজিব ভাই বলতাম। আসো, আজকে আমি সমস্ত সই করে দিয়ে আসলাম, অ্যাবান্ডান কারখানা জাতীয়করণ করা হলো। আর 7 দিন দেরি করলে পারতাম না, ব্যুরোক্রেটসের চালাকি তুমি জানবা না, প্রথম রাতেই বিড়াল মারতে হয়। তারপরে বলে একটু দম নিয়ে আরও বড় একটা কাজ করে আসছি, আসো আসো আসো, তুমি খুব খুশি হবে। সমস্ত অফিসারদের ডেকে নিয়ে আমি বলছি, আমার আওয়ামী লীগের কর্মীরা সারা জীবন কষ্ট করেছে, জেল খেটেছে, ওদের দিকে একটু দেখেন, একটু ব্যবসা বাণিজ্য দিয়ে। আমি এইটা নিয়ে কোনো প্রশ্ন করতেছি না যে উনি প্রকৃতভাবে কর্মীদের প্রতি ভালোবাসা থেকে এটা করছেন কি করেন নাই, কিন্তু যদি ধরে নেই যে এইটাই করেছেন, কিন্তু এই যে ব্যবসা বাণিজ্য দিয়ে একদিকে লাইসেন্স নিল, আরেক হাতে বিক্রি করে কাঁচা টাকা পথে ঢুকলো, এবং এটার ভিত্তিতে সেই সময় একটা নতুন শ্রেণীর উদ্ভব হয়, যেটাকে আমরা নব্য ধনিক শ্রেণী বলি, নবরিশ। মানে এবং এই লুটেরা ধারাটা উৎপত্তি কিন্তু এটার, ওর জন্য কল্যাণ মনে মনে কল্যাণ কামনা করে করলেই সেইটা রেজাল্ট যে কিন্তু সেই যুদ্ধে আসলে আপনারা যখন গিয়েছেন, আপনি যেটি বলছিলেন আসলে যে যারা আসলে সত্যিকার অর্থেই স্বাধীন বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে থাকতে চেয়েছিলেন, তাদের তো আসলে একটা স্বপ্ন ছিল। আমি একটা পয়েন্ট বলবো, জাস্ট 10 সেকেন্ড। সাক্ষী আছে, আমরা হানাদার বাহিনীদেরকে সরিয়ে দিয়ে মুক্ত এলাকা করি নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কোনো মুক্ত এলাকায় কোনো নারী নির্যাতন হয় নাই, কোনো ঘুষ দুর্নীতি হয়নি, কোনো অন্যায় অবিচার হয়নি। কেন? জনগণের শক্তিকে আমরা সেখানে অবারিতভাবে প্রবাহিত হওয়ার সুযোগ করে দিয়েছি। এই সুযোগটা মুক্তিযুদ্ধের পর যদি মুক্তিযোদ্ধারা ঘরে ফিরে যাও এই কথা না বলে, যদি তাজউদ্দিন সাহেব যে সার্কুলার জারি করেছিল, সেই সার্কুলারের কপি আমার কাছে আছে, কিন্তু পরে এটা অ্যাবান্ডন করে ফেলা হলো যে না, আমাদের ওয়েস্টমিনিস্টার গভর্নমেন্টের বেসিসে। মানে আপনারা আসলে সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক ধারার বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। ইশতিয়াক আজিজ জুলফা, সেই জায়গাটাতে বলি একটু, এই যে মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে একটা রাজনীতিকরণ করতে দেখেছি আমরা একটা লম্বা সময়, মানে প্রায় 16-17 বছর তো নিঃসন্দেহে আমরা সেটি দেখলাম বাংলাদেশে। সুবিধাভোগী অনেকেই তো ছিলেন, তাহলে কি তারা সত্যিকার অর্থে আপনারা যেই স্বপ্ন পূরণ 71-এ মুক্তিযুদ্ধ করেছেন, সেই স্বপ্নটাকে পূরণ করতে দিয়েছেন? কঠিন প্রশ্ন। আমরা যুদ্ধ করলাম, দেশ স্বাধীন হলো, আমরা শেখ মুজিবুর রহমানকে সামনে রেখে যুদ্ধ করেছিলাম 9 মাস, এবং ওনাকেই আমরা আমাদের এই দেশ পরিচালনা করবার দায়িত্ব দিয়ে দিলাম। কিন্তু খুব তাড়াতাড়ি আমরা উপলব্ধি করলাম যে একটা ভুল হয়ে গেছে। এটা আমাদের ভুল হয়ে গেছে এই কারণে যে 23 বছরের রাজনৈতিক কার্যক্রম এবং মুক্তিযুদ্ধ এক জিনিস না। হ্যাঁ, কারণ কয়েক হাজার মুক্তিযোদ্ধা যুদ্ধ করে জীবন দিয়েছে। এটাকে রিকগনাইজ না করে আওয়ামী লীগ এবং শেখ মুজিবুর রহমান উনি অনেক কিছু করতে চাইতেন হয়তো বা, কিন্তু যেহেতু উনি পাকিস্তানে আটকা ছিলেন, ওনাকে কিছু করতে বলতে হতো না। মুজিব ভাই, আপনি এটা জানেন না, 9 মাসে অনেক কিছু হয়েছে বলে অনেক কিছু তাকে বিরত রাখা হতো। সেলিম ভাই যে বললেন যে তাজউদ্দিন সাহেবের কথা, তাজউদ্দিন সাহেব কিন্তু ওনলি পার্সন, উনি মুক্তিযুদ্ধটাকে উনি ইন্ডিয়া বসে অনেক অসুবিধার মধ্যে এটাকে চালিয়ে নিয়ে গেছে। সেই সময় পরে যদি আমি আসি, অর্থাৎ বিগত সময় সরকারে যারা ছিলেন, আপনি বলছিলেন যে এমন অনেকেই আছেন যারা আসলে সেই সময়টাতে হয়তো যুদ্ধ করেছেন ঠিকই, কিন্তু ক্ষমতার লোভ হোক বা আসলে আর্থিক লোভের কারণেই তারা আসলে নানানভাবে মুক্তিযুদ্ধকে কাজেও লাগিয়েছেন। এটার সংখ্যা খুবই কম হবে,
এটার সংখ্যা খুবই কম হবে। কারণ আমি মনে করি যে একজন দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছে, হ্যাঁ, এটা থেকে সুবিধা নেওয়ার, মুক্তিযোদ্ধার কোনো সুযোগ উনি চিন্তা করেন নাই। কিন্তু সেলিম ভাই যেটা বললো আর ভাই, যে 16ই ডিসেম্বর 16 ডিভিশন এবং অন্যেরা যারা যুদ্ধ করে নাই, তারা তখন দেখলো যে একটা সময় একটা নতুন একটা পরিবেশ এসছে, কাজে আমরা সুযোগ সুবিধাটা নেব। হ্যাঁ, আর যেহেতু মুক্তিযোদ্ধাদেরকে সাইজ করা হচ্ছে, সেই জন্য সাইজ করা হচ্ছে মানে ওই শেখ সাহেবের আমলে রক্ষী বাহিনী হলো 20-22 হাজার, হ্যাঁ, মানুষকে মারা হলো, এর মধ্যে ম্যাক্সিমাম হলো মুক্তিযোদ্ধা। এবং তখন যদি একটা মুক্তিযোদ্ধাকে অ্যারেস্ট করা হতো, তাকে বেশি করে পেটানো হতো, এটা মুক্তিযোদ্ধা তুমি। তো এই ডিফারেন্সটা, তারা ছিল মেজরিটি। 7.5 কোটি মানুষের মধ্যে 7.5 কোটি মানুষই কিন্তু মুক্তিযুদ্ধ চেয়েছিল, স্বাধীনতা চেয়েছিল, আমরা পাকিস্তানের সাথে থাকবো না সেটা করেছিল। তারা অনেক এগিয়ে ছিল এবং তারা যদি না আমাদেরকে সাপোর্ট করতো, এবং এই জন্য এটাকে বলা হয় এটা খালি একটা মুক্তিযুদ্ধ লেগে জনযুদ্ধ একটা। আর মানুষ যদি না রাস্তায় নামে, রাজপথে নামে, তাহলে কিচ্ছু করা যায় না। এটা আমরা উপলব্ধি করলাম একবার 7ই নভেম্বর, একবার আবার উপলব্ধি করলাম এই সেদিনকার 2024-এ 5ই আগস্টে, যখন মানুষ জনসাধারণ নেমে যাবে, তখন এটা আপনি যে জনগণের কথা বলছেন মফিদুল হক, একটা সময় আসলে আমরা সবসময় একটা শব্দ বলি না, যত মত তত পথ, কিন্তু সেটি যদিও নাও হয়, তাহলে অন্তত যত মত ততটুকু শ্রদ্ধাবোধ কি বাংলাদেশের রাজনীতিতে আমরা এই 55 বছরে স্বাধীন বাংলাদেশে রাখতে পেরেছি? হ্যাঁ, আমার মনে যে সেটাই খুব বড় প্রশ্ন যেটা আপনি করলেন। আমিও যেটা বলছিলাম যে ভুলটা কোথায় হলো, আমরা আসলে সেটাই আলোচনা করছি। আর ভুলটা কেবল যে শেখ মুজিবুর রহমান করেছে, ভুলটা আওয়ামী লীগ করেছে, ভুলটা বা আওয়ামী লীগ বললে ভুলটা জিয়াউর রহমান করেছে বা বিএনপি করেছে, বা ভুলটা অবশ্যই জামাত ইসলামী তো এই প্রশ্নে আসে না, তারা তো একটা মানে ঘৃণ্য পদ্ধতির মধ্যে দিয়ে তারা গেছে। আমরা একটা জাতীয়ভাবেই আমরা একটা ব্যর্থতার পরিচয় দিয়েছি, এটা আমার মনে হয় যে এটা প্রত্যেকেই তার অংশভাগ আর কি এটা। আর সেখানে কি যে এমন একটা বিশাল আত্মদান, বাংলাদেশে তো এমন পরিবার পাওয়া যাবে না যেই পরিবারে কোনো না কোনো ত্যাগের ঘটনা আছে, শৌর্যবীর্যের ঘটনা আছে। প্রত্যেকে পারিবারিক ইতিহাসটা সন্ধান করলেই কিন্তু সে এটা পেয়ে যাবে। আর সেখানে মুক্তিযুদ্ধের ইতিহাসটা নিয়েও কিন্তু কেবল যে রাজনৈতিকভাবে কেউ দাবিদার হয়েছে তা না, বিকৃত তো অনেক হয়েছে। পাঠ্যপুস্তকে তো পাক বাহিনীও বলা থেকে তুলে দেওয়া হয়েছিল, হানাদার বাহিনী বলতে হতো, এবং সেটাও কোন হানাদার বাহিনী কোথায় তারও কোনো প্রতিফলন ছিল না। বহু কিছু তো ঘটেছে, কিন্তু তারপরও তো দেশটা টালমাটালভাবে চললেও ধীরে ধীরে মুক্তিযুদ্ধের মূল্যবোধটা কিন্তু অনেকভাবে সমাজে কিন্তু এটা সমাজই রক্ষা করে গেছে নানা রকমভাবে। মুক্তিযুদ্ধের ইতিহাসটা যদি দেখেন তাহলে দেখবেন যে বহু রকম বয়ান আছে যেগুলো নতুন প্রজন্মকেও প্রভাবিত করেছে। আপনি জাহানারা ইমামের বই ধরেন বা অন্য নানা রকম লেখালেখি ধরেন, যেটা মানুষকে অনেকভাবে যুক্ত করেছে। আর এখন তো হচ্ছে বড় দায়িত্ব কি যে নতুন প্রজন্মের সঙ্গে যুক্ত করা। মুক্তিযুদ্ধের প্রজন্ম তো অপসৃয়মান, মুক্তিযুদ্ধের প্রজন্ম তো এখন বয়সের দিক দিয়েও অনেকেই চলে গেছেন, আমাদের যারা যুদ্ধের ময়দানে তো একটা বিরাট অংশ আত্মাহুতি দিয়েছেন, তারপরে তো জীবনের ধারাতেই অনেকে নাই। তো এইখানে দায়িত্বটা কিন্তু এখন আসে যে এই যে একটা অসাধারণ সংগ্রাম করলো এই দেশের মানুষ, এই সংগ্রামের লক্ষ্য কী ছিল। মুজাহিদ সেলিম কিন্তু সেটা বলেছে যে একটা তো আমরা একটা গণতান্ত্রিক সমাজ আমরা সবসময় চেয়েছি, যেটা নানাভাবে সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং এটাকে আমাদের একটা রক্ষা কবচের মতো নিতে হবে। তার মানে কি, গণতন্ত্র মানে অপরের মতের প্রতি শ্রদ্ধা, এবং তার সঙ্গে হচ্ছে গণতন্ত্রের সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। যদি আমি সমাজে গণতন্ত্রের কথা বলি তাহলে অসাম্প্রদায়িক চেতনা, যেটা ধর্মনিরপেক্ষতা বলি বা অসাম্প্রদায়িকতা বলি বা সম্প্রীতি বলি, যে আমরা কিন্তু মুক্তিযুদ্ধ করেছি কিন্তু তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, কে হিন্দু কে মুসলমান সেখানে কিন্তু প্রশ্ন ছিল না। কিন্তু আমরা এখন সমাজটাকে কিন্তু আমরা সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠে ভাগ করে ফেলছি এবং দেশটাকে মনে করছি যে এটা হচ্ছে সংখ্যাগরিষ্ঠের দেশ, এটা হচ্ছে মুসলমানের দেশ, এটা মুসলমানের সংস্কৃতিকে এটা প্রতিফলন করবে। ধর্ম তো অবশ্যই ধর্মের পালনের প্রত্যেকের অধিকার থাকবে, ধর্মের প্রতি মর্যাদা সবই থাকবে, কিন্তু জাতিসত্তা এবং দেশজ সত্তার সঙ্গে তো এর কোনো বিরোধ নেই। আমরা সেখানে বিভাজন করেছি, আমরা বৈষম্যের জায়গায় বিভাজন করেছি। তো এখান থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। আর বেরিয়ে আসার জন্য কিন্তু আমার হাতে যদি সম্পদ বলি, সম্পদ হচ্ছে আমার মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের স্বপ্ন,
মুক্তিযুদ্ধের চেতনা। সেই স্বপ্নের জায়গাটিতে দাঁড়িয়ে একটা লম্বা সময় পর আসলে আমরা ফ্যাসিজম মুক্ত হয়েছে, কিন্তু সেই জায়গাটিতে আসলে এখন যারা রাজনীতিতে বাংলাদেশের হাল ধরেছেন তারা বলছেন তারা আন্তরিকতার সাথে সামনের দিকে এগিয়ে যেতে চান। বিরোধী দলে আসলে এই মুহূর্তে যে রাজনৈতিক দলটি আছে তাদেরকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে, তারা কতখানি আসলে এই বাংলাদেশের স্বপ্ন পূরণে সহায়তা করবেন সেটি নিয়েও প্রশ্ন করছেন বারবার, মুক্তিযোদ্ধার সমালোচনাও আছে। এই জায়গাটিতে আমি ফিরবো, একটা বিরতি নিতে হবে। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরও একবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। ইশতিয়াক আজিজ উলফাত, যে জায়গাটিতে আমরা ছিলাম, ৭১-এর আসলে যে কাঙ্ক্ষিত স্বপ্ন আমরা দেখেছি, সেই স্বপ্নে আসলে রাজনৈতিকভাবে যারা কাজ করেছেন, দেশের জন্য দেশের হাল যারা ধরবেন তারা এবং সব রাজনৈতিক দল অন্তত সেই আন্তরিকতার সহিত দেশের জন্য লড়বেন, সচেতন থাকবেন এবং একসাথে সংগঠিত হতে পারলে তবেই আসলে সেই স্বপ্নটা পূরণ সম্ভব। এখন আসলে সেই অবস্থায় আমরা আছি কিনা, বিরোধী দলে যারা আছেন তাদেরকে নিয়ে নানা আলোচনা সমালোচনা আছে। ধন্যবাদ আপনাকে। প্রথমেই আমি আজকে ২৬শে মার্চ একটা বিরাট দিন আমাদের জন্য। আমি আজকের এই দিনে সবাইকে শুভেচ্ছা জানাতে চাই এবং বিশেষ করে যার ডাকে আমরা ৭১-এ যুদ্ধ করেছিলাম, একজনের ঘোষণায় শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের সেই ৭১-এর ২৬শে মার্চের রাত্রে ওনার সেই ঘোষণাটা যখন আমরা শুনতে পারলাম, তখন সারা জাতিকে আমি শ্রদ্ধা এক সাধারণ মানুষকে মুক্তিযোদ্ধায় পরিণত করেছিলেন। আমি ওনার প্রতি এবং বেগম খালেদা জিয়ার প্রতি, ওনার যে গণতন্ত্রের প্রতি যে একটা অগাধ বিশ্বাস ছিল, সেই জন্য সে যুদ্ধ করতে করতে উনি শেষ পর্যন্ত ইন্তেকাল করলেন কিছুদিন আগে। আজকে আমরা একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে আমরা একটা ২/৩ ভোটে মানুষের ম্যান্ডেট নিয়ে একটা নতুন সরকার এসছে। এই নতুন সরকারের নেতৃত্ব দিচ্ছে জিয়াউর রহমান এবং বেগম জিয়ার সন্তান তারেক রহমান। ১ মাসের কেবল সরকার। আমি মনে করি যে এটাকে পিছনে ক্রিটিসাইজের আগে একটা সুযোগ দেওয়া উচিত, একটা সময় দেওয়া উচিত। কিন্তু এখানে আপনাদের প্রশ্নে আসছি এখন যে ঘটনাক্রমে একটা ভ্যাকুয়ামের মধ্যে জামাত নামে একটা দল, যেই দল ৭১-এ আমাদের বিরোধিতা করেছে, বাংলাদেশের বিরোধিতা করেছে, এটার বিরুদ্ধে যুদ্ধ করেছে, আমাদের মা বোনদেরকে তারা ধর্ষণ করেছে এবং তাদেরকে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছে, তারা সারেন্ডার করেছে ৭১-এ। তখন ছিল সারেন্ডার করার সময় একটা কেঁচো, আজকে তারা একটা অজগর সাপে পরিণত হয়েছে এবং ৭১-কে অস্বীকার করে তারা ৪৭ থেকে তারা ২০২৪ আসতে চায়। তারা আজকে বাংলাদেশের রাজনীতি করছে, যেই বাংলাদেশ তারা চায়নি। তাহলে ৭১ অস্বীকার করলে তাকে তার মা যেখানে জন্ম নিয়েছে আমরা ৭১-এ, তাকে অস্বীকার করা, এটা টলারেট করা হবে না, টলারেট করা যাবে না। জামাতের আমিরও কিন্তু আজকে স্বাধীনতা দিবসকে যথাযোগ্য মর্যাদা পালনের কথা বলেছেন। বলেছে, কিন্তু তো পার্লামেন্টে তো তারা উঠে দাঁড়ায় নাই এর সময়, জাতীয় সঙ্গীতের সময়। এই এটা কি সম্মান করা? রাজনৈতিক ধারা, সেই ধারাটিতে আমি এই সমস্ত আবর্জনা পরিষ্কার করতে হবে আমাদেরকে। এবং সামনের দিনে বাংলাদেশের মানুষ, নতুন প্রজন্ম, তারা যারা ১/৩ ১৮ কোটি, এটি নিশ্চয়ই একটা বড় চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য। যে মফিদুল হক, যুগের পর যুগ সরকার পরিবর্তন হচ্ছে, মানুষের ভাগ্যটা আসলে পরিবর্তন হবে কিনা? ভাগ্য পরিবর্তন মানুষকেই করতে হবে এবং ভাগ্য পরিবর্তন তো অবশ্যই হবে। শোষিত বঞ্চিত মানুষই তো লড়াই করেছিল, এই লড়াই তো মুক্তিযুদ্ধ ছিল এবং সেই লড়াই রাজনৈতিকভাবে সংগঠিত হয়েছে। আজকে আমাদেরকে এই স্বাধীন বাংলাদেশে আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি বহু আত্মদানের বিনিময়ে। সেই মানুষগুলোকে তো আমরা সবসময় স্মরণে রাখতে হবে। আর স্মরণে যদি রাখি তাহলে আমাকে কিন্তু দায়িত্ববান হতে হবে, দায়বদ্ধ হতে হবে। আর আজকে নতুন প্রজন্মের হাতে কিন্তু এই ব্যাটনটা আমাদের তুলে দিতে হচ্ছে। আর সেখানে মুক্তিযুদ্ধের সঙ্গে তাদের সম্পৃক্তিটা খুব গুরুত্বপূর্ণ, যেটা বারবারই বলছি। আর সেখানে হচ্ছে যে একটা জাতীয় কিন্তু একটা সার্বজনীন মূল্যবোধ দরকার মুক্তিযুদ্ধ ঘিরে। এই যে দলীয় বিভাজনটা মুক্তিযুদ্ধকেও কিন্তু অনেকভাবে ক্ষতিগ্রস্ত করেছে, মুক্তিযুদ্ধের ইতিহাসটাকেও অনেকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। একজন তরুণ আজকে যে বেড়ে উঠবে, সে কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে পূর্ণাঙ্গভাবে নেবে এবং সেখানে সে ওই মূল্যবোধটাই সে পাবে। এই যে শোষিত বঞ্চিত মানুষ, তার ভাগ্য পরিবর্তন হবে কিনা, আজকে তো এটাই চ্যালেঞ্জ স্বাধীন বাংলাদেশে। আর এই ভাগ্য পরিবর্তনের জন্যে সমাজে গণতন্ত্র, সমাজে সম্প্রীতি, আর সেইখানে শিক্ষাটা যদি নেই তাহলে দেখেন ধর্মটাকে কিন্তু আমাদের দেশে সবসময় রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে ভয়ঙ্কর ক্ষতি করা হয়েছে। পাকিস্তান আমলে কিন্তু ওদের এটাই ছিল অস্ত্র, যে ইসলামের শত্রু হচ্ছে এই বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন যারা করে। আর এখন কিন্তু আবার এই ধর্মটাকে ব্যবহার করে মানুষকে বিপদগামী করা হচ্ছে,
বিভ্রান্ত করা হচ্ছে। অতীতের শিক্ষা কি? যদি আমি দেখি যে দেখেন 26শে মার্চ কিন্তু 25শে মার্চের পরের দিন, এবং এই গণহত্যাটা কি ছিল? 20 শতকের ইতিহাসে সবচেয়ে বড় মুসলিম নিধন বসনিয়াতে না, এই বাংলাদেশের মাটিতে হয়েছে। এই যে 30 লক্ষ মানুষ, তারা তো সিংহভাগ মুসলমান। সামনের জায়গাটিতে আমাদের কারা যেতে হত্যা হবে, করেছে? না, আমি মানবিক জায়গায় এসে সেই দাঁড়াতে শিক্ষাটাই হবে। বলছি, কারা হত্যা করেছে? তারাও কিন্তু মুসলমান। তাহলে ধর্ম কোন দিকে আছে? এই শিক্ষাটা তো আমাকে তো একেবারে রক্ত দিয়ে আমরা শিখেছি। নিশ্চয়ই একটা নিরপেক্ষ এবং গণতান্ত্রিক ধারায় আসলে আমরা পৌঁছানোর চেষ্টা করছি। মুজাহিদুল ইসলাম সেলিম, সেই জায়গাটিতে আমি যে সাম্যের কথা বলছিলাম, কিংবা মফিদুল হক এবং ইশতিয়াক আজিজ উলফা যে সামাজিক ন্যায় বিচারের আকাঙ্ক্ষার কথা বলছিলেন, সেই আকাঙ্ক্ষাটা আসলে শেষ হবে কবে? কত দূরে আছি আমরা সেখান থেকে? এটা একটা বহু বিস্তৃত এবং গভীর আলোচনার প্রয়োজনীয়তা, যেটা আজকের অনুষ্ঠানে সম্ভব না। আমি খালি অনুরোধ করব আপনাকে এবং এই ধরনের অনুষ্ঠান যারা করে, আরও বেশি বেশি করে রাজনীতিকভাবে জনগণকে শিক্ষিত করার প্রয়োজনে এই ঘটনাবলী নিয়ে আলোচনা করার সুযোগ আশা করি আর সামনের দিনে আরও হবে। যেই প্রসঙ্গ আপনি বললেন, সেই প্রসঙ্গ খালি অল্প কথা আমি এই জবাবটা দিতে চাই। এইটা ইঙ্গিতে আমি বলছি, ব্যাখ্যা করে বলতে পারবো না। একটা রাজনীতিতে অনেক সময় বলা হয় রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আমি এটা মানি না। আমাদের জন্য রাজনীতিতে শেষ কথা আছে, এবং সেটা হলো 71-এর মুক্তিযুদ্ধ। এটার পেছনে যাওয়ার কোনো সুযোগ নাই। সেকেন্ড হলো, আমি বলতে চাই আমাদের বর্তমান পরিস্থিতিতে 71-এর পেছনে যারা আমাদেরকে নিয়ে যেতে চায় তারা পরিত্যাজ্য। আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে এবং প্রত্যেকেই ক্ষমতার সমীকরণ মিলানোর জন্য কে বেশি ইসলাম পছন্দ, কে বেশি জামাত ইসলামকে সুযোগ দিবে, কে বেশি হেফাজতের সঙ্গে 6 দফা চুক্তি করবে, কোনো কিছু কিন্তু আমরা ভুলি নেই। এবং এই পথ কৌশলগত ঐক্যের নামে যে পদক্ষেপগুলো নিয়ে সাপ হয়ে এখন ছোবল মারার জন্য উদ্যত হয়েছে, সমস্ত জাতিকে কিন্তু এটা খেসারত দিতে হচ্ছে। এইখানে আমাদের ফুল স্টপ দিয়ে বাকি জায়গাটা সম্পর্কে আমি বলতে চাই, খুব পরিষ্কার রাখতে হবে। আমরা কী বলে ফ্যাসিস্ট ডিক্টেটরশিপ থেকে বেনেভোলেন্ট ডিক্টেটরশিপ করার চেষ্টা করে কিচ্ছু করতে পারবো না। অর্থাৎ আমাদের এইটা আবার এইটা আমাকে বহুমতকে ধারণ করে এবং বহুমত, এবং আমি এটাকে বলি কালেকটিভ উইজডম, জনগণ আসলে যা চাইছে ঠিক সেটাকে সবচাইতে গুরুত্ব দিতে হবে, গুরুত্ব দিতে হবে, এবং ওই শক্তিটার উপরে নির্ভর করে আমাদের ধন্যবাদ এগিয়ে যেতে হবে। মুজাহিদুল ইসলাম সেলিম, মফিদুল হক এবং ইশতিয়াক আজিজ উলফাত আজকে আমাদেরকে রাজখানের সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। জি25 নিবেদিত রাজখান থেকে ফিরবো আগামী রোববার রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।